হ্যালো বন্ধুগণ, আমি সাইলা সালদার। সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা স্ট্যাটিস্টিক্স ফর মেশিন লার্নিং প্লেলিস্টটা কন্টিনিউ করব। মূলত আজকে আমি সেন্ট্রাল লিমিট থিওরাম নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে। আমাদের সেন্ট্রাল লিমিট থিওরাম কেন গুরুত্বপূর্ণ সে বিষয়টা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। চলুন শুরু করি। আমরা বিগত ক্লাসগুলোতে পপুলেশন এবং স্যাম্পল নিয়ে আলোচনা করেছি। আপনারা আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। পপুলেশন অ্যান্ড স্যাম্পল। এর আগে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়েও আলোচনা করেছি। সুতরাং এই দুটো টপিক আমরা মোটামুটি ক্লিয়ার করেছি আশা করি, এবং আপনারা বুঝতে পেরেছেন। তো এই দুটো জিনিসই আজকে আমার কাজে লাগবে। দেখেন, নর্মাল ডিস্ট্রিবিউশনটা কি? আমরা মূলত একটা বেল কার্ভ পেয়ে থাকি স্যাম্পলের উপর ডিপেন্ড করে। এটা দেখতে ঠিক এরকমটা হয়। আমার আঁকতে একটু কষ্ট হচ্ছে, আমি একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। ধরে নেন এরকম হয় নর্মাল ডিস্ট্রিবিউশনটা, এবং এটা সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করেছি আমাদের আগের ভিডিওতে। তারপর পপুলেশন এবং স্যাম্পল, কিভাবে স্যাম্পলিং টেকনিক অ্যাপ্লাই করতে হয়, ওটা কেমন, সেটা আমরা পপুলেশন এবং স্যাম্পলিংয়ের মধ্যে আলোচনা করেছি। তো আজকে আমার আলোচনার বিষয় সেন্ট্রাল লিমিট থিওরাম, CLT বা সেন্ট্রাল লিমিট থিওরাম। তো সেন্ট্রাল লিমিট থিওরামটা কেন প্রয়োজন? আমরা তো নর্মাল ডিস্ট্রিবিউশন জানি, তাই না? তো নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভটা কিন্তু এরকম। তো সর্বক্ষেত্রে কিন্তু আমার কার্ভ নর্মাল ডিস্ট্রিবিউশনে রূপান্তরিত করা সম্ভব হয় না। ধরেন কার্ভটা এরকম হতে পারে। কার্ভটা যদি এরকম হয়, এটা কি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে পারি? জিনিসটা একটু তারা ব্যাকা হয়েছে, আমি সুন্দর করে রাখতে পারিনি। ধরে নেন কার্ভটা এরকমই, এটাকে আমরা বলতে পারি লগ নর্মাল। তো লগ নর্মালকে এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, আরও আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করতে হবে। তো এটাকে আমরা বলতেছি লগ নর্মাল। এখন এই ধরনের ডিস্ট্রিবিউশন কিন্তু নর্মাল নয়। তো আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি, যদি পপুলেশন অনেক বড় হয় সেক্ষেত্রে আমরা স্যাম্পল নিয়ে নিয়ে কাজ করে থাকি। এখন সেন্ট্রাল লিমিট থিওরামের ক্ষেত্রেও আমরা একই ধরনের কাজ করব। তার আগে আমরা বোঝার চেষ্টা করি সেন্ট্রাল লিমিট থিওরামটা কি। তো আমি দেখেন এই জায়গায় দুইটা কার্ভ এঁকেছি, একটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে নন নর্মাল, অর্থাৎ এটা অন্য একটা ডিস্ট্রিবিউশন বোঝাচ্ছে। বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং করব। তো এখন আমার সেন্ট্রাল লিমিট থিওরাম বুঝতে গেলে আমাকে জানতে হবে সেন্ট্রাল লিমিট থিওরামটা কি এবং কি কাজে ব্যবহৃত হয়। তাহলে সেন্ট্রাল লিমিট থিওরামটা কি সেটা আগে বোঝার চেষ্টা করি, তারপর আমরা এই গ্রাফ নিয়ে ব্যাখ্যা করব। তো এখন দেখেন, সেন্ট্রাল লিমিট থিওরাম সেটা হচ্ছে আপনার স্বতন্ত্র বা এলোমেলো ডেটার গড়ের স্যাম্পল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ এলোমেলো ডেটা থাকবে, ডেটার নির্দিষ্ট মাপকাঠি থাকবে না, এলোমেলো ডেটা থাকবে। তাদের একটা স্যাম্পল নিতে হবে, সেই স্যাম্পলের গড় নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা সেন্ট্রাল লিমিট থিওরাম বলতে পারি। এবং এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় আপনার এই নর্মাল ডিস্ট্রিবিউশনের উপর বেস করে হাইপোথেসিস টেস্টিংয়ের জন্য এটা কাজে লাগে, লিনিয়ার রিগ্রেশনের জন্য কাজে লাগে, তারপর কনফিডেন্স ইন্টারভাল তৈরি করতে এটা হেল্প করে। তারপরে নর্মাল নয়, বড় স্যাম্পল আছে, ওগুলোকে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে প্লট করতে আমাকে হেল্প করে এই সেন্ট্রাল লিমিট থিওরাম। তো আশা করি সেন্ট্রাল লিমিট থিওরামটা কিছুটা আপনারা আইডিয়া করতে পেরেছেন। এখন আমরা গ্রাফ এঁকে যদি বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। দেখেন, আমি একটু আগে বলছি বড় ধরনের স্যাম্পল। ধরেন স্যাম্পল যদি 100% হয়, পপুলেশন যদি 100% হয়, বিভিন্ন ধরনের পপুলেশনের ক্ষেত্রে আমরা কি করে থাকি, যদি এরকমটা হয় x is greater than or is equal to 30, মানে বলতে চাচ্ছি
এক্স এর ভ্যালু যদি এক্স এর স্যাম্পলটা এরকম হয় 30-এর উপরে বা 30-এর সমান যদি হয়ে থাকে, সেক্ষেত্রে স্যাম্পলটা আমি ধরে নিলাম এরকম, এটাকে স্যাম্পলটা ধরে নিচ্ছি এরকম x1 x2 x3 ডট 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 ডট, এইটাকে ধরে নিচ্ছি স্যাম্পল 1। আমি আবারও বলি, আমাদের পপুলেশন বিদ্যমান, বিভিন্ন ধরনের ডেটা সেট বিদ্যমান, ডেটা সেটের কার্ভগুলো কিন্তু সবসময় নর্মাল হয় না, অনেক সময় নর্মাল থাকে না, সেগুলো নর্মালের বাইরে থাকে। বড় বড় ডাটা সেট বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা আমাদের মেশিন লার্নিংয়ে কাজ করার জন্য বা স্ট্যাটিস্টিক্সে কাজ করার জন্য আমরা সবসময় স্যাম্পলকে প্রাধান্য দিয়ে থাকি। এখন যখন নর্মাল নয়, পুরো ডিস্ট্রিবিউশনটা নর্মাল নয়, কিংবা নর্মাল হলেও কিছু নর্মাল নয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, ডেটা সেটগুলো থেকে স্যাম্পল কালেক্ট করব। স্যাম্পল কালেক্ট করার ক্ষেত্রে ধরেন প্রথম স্যাম্পলটা আমি এরকম পেলাম এবং এটার মিন বের করলাম। ধরেন দ্বিতীয় স্যাম্পলটা এরকম নিলাম, আপনার মতো নিবেন, ওটা কোনো বিষয় না, ইত্যাদি ইত্যাদি নিলাম। এটাকে আমি বললাম যে তুমি x2 স্যাম্পল। তৃতীয় স্যাম্পলটা ধরেন এরকম নিলাম, x4, এটাকে বললাম তুমি x3 স্যাম্পল। তো এরকম করতে করতে অনেক স্যাম্পল নিলাম। ধরেন এখানে x4, এখানে x5, এরকম নিতে নিতে আমরা কাকে পেলাম, xmk। এই ধরনের স্যাম্পল, অনেকগুলো স্যাম্পল আমরা পেলাম। তো এখন এই স্যাম্পলগুলোকে যখন আমি কার্ভ আকারে প্রকাশ করব, তখন সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন আকারে দেখাবে। যখন আমি এটাকে এই স্যাম্পলগুলোকে নিয়ে দেখেন, এগুলো কিন্তু আমি স্যাম্পল বের করেছি, তো এই স্যাম্পলগুলোকে নিয়ে যখন আমি কার্ভ আঁকবো তখন এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন দেখাবে। তো এটাকে আমরা বলবো স্যাম্পলের গড়। স্যাম্পলের গড়কে আমরা কিভাবে আঁকতে পারি, এটা মিউ এক্স বার, আর এটাকে আমরা যে ডিস্ট্রিবিউশনটা এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এক্স বার, অর্থাৎ সমস্ত মিনকে নিয়ে আমি একটা কার্ভ অঙ্কন করেছি। তো আমার মুদ্রা কথা হলো, সেন্ট্রাল লিমিট থিওরামটা হচ্ছে বিভিন্ন স্যাম্পল, আমার কার্ভটা যেমনই হোক, ডেটাসেট যেমনই থাকুক, তাতে আমার মাথা ব্যথা নেই। আমি বিভিন্ন ডেটা থেকে স্যাম্পল কালেক্ট করব, বিভিন্ন ধরনের স্যাম্পল কালেক্ট করব, সেটা 30-এর চেয়ে বেশি বা 30-এর সমান হবে। সেই ক্ষেত্রে আমরা যে টোটাল গড় নির্ণয় করব এবং কার্ভ অঙ্কন করব, সেটা স্যাম্পল হবে। এই ধরনের কার্ভকে আমরা বলবো সেন্ট্রাল লিমিট থিওরাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ অবশেষে আমরা এটা বলতে পারি, আমাদের ডেটা যেমনই থাকুক, সেটাকে আমি একটা নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশনে আমরা রূপান্তরিত করতে পারি। আর এই রূপান্তরিত করার পদ্ধতিকেই আমরা বলবো নর্মাল ডিস্ট্রিবিউশন। আশা করি আপনারা আজকের এই লেকচারে সেন্ট্রাল লিমিট থিওরামটা কি সেটা ভালোভাবে ক্লিয়ার হতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে নক করে জানাবেন, এবং এটা আমাদের বিভিন্ন মেশিন লার্নিংয়ের বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগবে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায়ও আসে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আর আমার সাথে সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।